আমি জানি না আপনারা কিয়ামত দেখছেন কিনা, আমি কিয়ামতের আলামত দেখছি। আপনারা শুনছেন কোরবানি, কোরবানি কিভাবে হয় এগুলা ওয়াজ নসিহতে আমরা শুনছি, কিন্তু আমি নিজের চোখে আমার ছেলের কোরবানি দেখছি এবং রক্ত দেখছি, যে রক্তের গন্ধ আমি এখনো ভুলতে পারি না ভাই। এগুলো কিভাবে ব্যাখ্যা করবো আপনাদের কাছে? 2 মাস পর্যন্ত ছেলের কবরের পাশে বসে আছি। ঢাকা শহরে আসছি গত পরশুদিন। এসে কি কি করবো, কোথায় যাবো কিছুই বুঝতে পারতেছি না। আমাদের মনে কোনো কিছু সায় দেয় না। এই দুনিয়াতে আমরা জ্বলন্ত লাশ হিসাবে বেঁচে আছি। আমাদের নতুন করে আর কিছু নাই। আমরা যে বেঁচে থাকবো সেই অবলম্বন আমাদের মধ্যে নাই। যাদের নিয়ে আমরা স্বপ্ন পূরণ শুরু করছি সেই স্বপ্নটাই শেষ হয়ে গেছে। আমার একটা মাত্র ছেলে ভাই, বংশে আর তো কেউ নাই। আমি কার জন্য কি করবো? আমরা চাচ্ছি যে যতদিন বেঁচে আছি এই ছেলের জন্য কিছু একটা যদি করে দেয়, আল্লাহ জানি ওর এই এই সরকার যদি কোনো সুযোগ সুবিধা করে দেয় সেটার জন্য সে মা যাতে কবরে শান্তি থাকে। আমরা ঘুমাতে পারি না, আমরা সার্বক্ষণিক আল্লাহর দিকে তাকায় থাকি। এই দেশে মানুষ এত থাকা সত্ত্বেও আমাদের পাশে কি কেউ নেই? আমরা কাউকে পাবো না। আপনাদের সাংবাদিক কাছে আমাদের এই ধরনের প্রশ্ন আছে। আমার আসলে এই মুহূর্তে স্কুলের বারান্দায় থাকার কথা ছিল, কিন্তু আমরা স্কুলের বারান্দায় থাকতে পারি না ভাই। আমরা ছেলের কবরের পাশে দাঁড়ায় থাকি, আমরা অপেক্ষার পরোয়ার করি। আমাদের পাশে এই দেশে সরকার আমাদের পাশে আসে না এখন পর্যন্ত। আমার ছেলে সামিউল করিম প্রথম দিন যে ঘটনাটা ঘটে আর কি, ওই দিন আমি প্রতিদিনের মতোই তাকে সকালে স্কুলে দিয়ে আসি। ঠিক ছুটি হওয়ার 5 মিনিট থেকে 10 মিনিট আগেই আমি ওখানে পৌঁছাই। তো আমি দেখতেছি ওই দিন 10 মিনিট লেট হচ্ছে, তারপরেও তো গেটে দাঁড়ায় আছি। তো আমি দেখতেছি যে আমার ছেলেটা আসতেছে, হেঁটে আসতেছে। তো এসে আমার থেকে ঠিক 5 হাত অ্যাঙ্গেলে সে দাঁড়াইছিল। দাঁড়ায়া কিছু বলতেও পারেনি, অমনিই বিমানটা বিধ্বস্ত হয়। হওয়ার পরেই ও লুটে পড়ে ওইখানে। আমি বাবা হিসাবে শুধু একটাই চিৎকার দিছি, আল্লাহ আমি জানি না আপনারা কিয়ামত দেখছেন কিনা, আমি কিয়ামতের আলামত দেখছি। আপনারা শুনছেন কোরবানি, কোরবানি কিভাবে হয় এগুলা ওয়াজ নসিহতে আমরা শুনছি, কিন্তু আমি নিজের চোখে আমার ছেলের কোরবানি দেখছি এবং রক্ত দেখছি, যে রক্তের গন্ধ আমি এখনো ভুলতে পারি না ভাই। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এগুলো কিভাবে ব্যাখ্যা করবো আপনাদের কাছে? আমাদের ভাষা খুঁজে পাচ্ছি না। পুরো ফ্যামিলিটা ডিজাস্টার হয়ে গেছে। 2 মাস পর্যন্ত ছেলের কবরের পাশে বসে আছি। ঢাকা শহরে আসছি গত পরশুদিন। এসে কি কি করবো, কোথায় যাবো কিছুই বুঝতে পারতেছি না। আমাদের মনে কোনো কিছু সায় দেয় না। এই দুনিয়াতে আমরা জ্বলন্ত লাশ হিসাবে বেঁচে আছি। এই পরিস্থিতি যদি আমাদের পাশে আপনারা না দাঁড়ান, কারা দাঁড়াবে? আপনাদের মানবতার কাছে আমাদের এই প্রশ্ন। আপনাদের তো শিশু সন্তান আছে, আপনাদের ছেলে মেয়ে আছে, তাদের নিয়ে আপনারা স্কুলে যান, কিন্তু সকালে আমরা স্কুলে যাই না। সকালে আমরা ঘরেই বসে থাকি। এখন কিছু আহত আমাদের যেই ছেলে মেয়েরা আছে তাদের একটু খোঁজখবর নেন, তাদের হসপিটালে যান, তাদের অসহজ যে যন্ত্রণা আছে এগুলো আপনারা একটু দেখেন, এগুলো আপনারা কর্তৃপক্ষের কাছে একটু জানান। এই দায়ভার কেউ আপনার বিমান কর্তৃপক্ষ, তারপরে সরকার আছে, এদের উপরেই পত্রায়। তো এরা কি করতেছে আসলে আমাদের পাশে এই 2টা মাসে কি খবর নিছে? আমরা শুধু ওই দিন সিএমএস থেকে শুধু লাশের একটা কপি পাইছি, এছাড়া আর কিছুই পাইনি। আমরা নিহতরা চলে গেছি আমাদের সেই ছেলের দাফন করতে। এরপর থেকে আর আমাদের সাথে তেমন সরকারের সাথে কোনো যোগাযোগই হয়নি।
এই হলো আমাদের এখনকার পরিস্থিতি, যার ফলে আমরা আবারও আপনাদের কাছে দাঁড়িয়েছি, যাতে আপনারা তাদেরকে একটু অ্যাকনোলেজমেন্ট করেন, তাদেরকে বলেন আপনারাও আমাদের পাশে আছেন। আপনারা তো সুন্দর করে লিখতে পারেন, বলতে পারেন, আমরা তো ভাই সুন্দর করে ভাষাও পাচ্ছি না, এখন সব ভাষা হারিয়ে ফেলছি। আমাদের নতুন করে আর কিছু নাই, আমরা যে বেঁচে থাকবো সেই অবলম্বন আমাদের মধ্যে নাই। যাদের নিয়ে আমরা স্বপ্ন পূরণ শুরু করছি সেই স্বপ্নটাই শেষ হয়ে গেছে। আমার একটা মাত্র ছেলে ভাই, বংশে আর তো কেউ নাই, আমি কার জন্য কি করব? আমরা চাচ্ছি যে যতদিন বেঁচে আছি এই ছেলের জন্য কিছু একটা যদি করে দেয়, আল্লাহ জানি ওর এই এই সরকার যদি কোনো সুযোগ সুবিধা করে দেয়, সেটার জন্য সে যাতে কবরে শান্তি থাকে, তার রুহের মাগফিরাত হয়, এটাই আমাদের কাম্য। আরও যারা আছে তারা আরও খারাপ অবস্থায় আছে, তাই আমাদের কাছে, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা একটু কাইন্ডলি এই জিনিসটা আপনাদের কর্তৃপক্ষের কাছে আপনারা তুলে ধরেন এবং বলেন আমাদের পাশে আপনারা